আজকেও যে আমি এই জামাটা পরে আছি, ও বলছে তুমি কি জামা পরেছো, একটা ইন্টারভিউ দেবে। আমি বললাম বাড়িতে তো ক্যাজুয়ালি থাকে, আমার জামাটা খারাপ কোথায়? ফ্ল্যাটটা বিক্রি করে এখানে এসেছি একটু বেশি করে কাজ করবো। আমার দিনের শেষে আমাকে খাই না খাই আমাকে মানে লোনের টাকাটা শোধ করতেই হবে। তখন ভাবছি যে মানে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করি। আমি যেটুকু যা করেছি স্ট্রাগল করেই করেছি, এবং তাতে আমি এইটুকু বুঝেছি যে সৎ পথে থাকলে এবং সত্যিকারের লড়াইটা যদি করা যায় তাহলে ফল তার পাবো। খেতে পাচ্ছি না আমি, আমার খুব খারাপ অবস্থা, আমাকে কিছু অর্থ সাহায্য করুন, আমি সেটাও চাইছি না। আমি কাজের বিনিময়ে পয়সা চাইছি, এবং সেই কাজটা অভিনয়। ক্যাটালগ দেখিয়ে কাজ পাওয়ার কি মূল্য? আমি কোনোদিন ক্যাটালগে বিশ্বাসী নই। এই অভিনয়ের জগতেও যারা শুধুমাত্র রিলস করে, রিমেকের অংশ ওরকম করে, কিন্তু সেইটার উপর ভরসা করে তাদের যদি নতুন একটা সিরিয়াল বা সিনেমাতে তাদের নেওয়া হয়, সেক্ষেত্রে তারা ভুল করবে। কারণ তাদের তো অভিনয়ের যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষাটা তো নেই। আজকে আমি যেই লুকসেই হই না কেন, আজকে এই জগদ্ধাত্রী করে আমি বুঝেছি যে মেকআপ করলে আমাকেও খারাপ লাগে না খুব একটা। ক্ষণিকের জীবন, একটাই জীবন, আমি জানি না পরবর্তী জীবন আছে কিনা। একটাই জীবন, মানুষ হিসাবে একটাই জীবন, কর্ম করে যাও, সৎ পথে কিছু করো, এইটুকুই আমার। টেলি বা টলি জগতে তার পরিচয় সাধুদা হিসেবে, কিন্তু থিয়েটারের জগৎ থেকে যদি তার ব্যাপ্তি শুরু করি তাহলে তার পরিচয় কিন্তু সত্যম মজুমদার। তাকে এতদিন ধরে আমরা চিনতাম একজন দারুণ অভিনেতা হিসেবে, কিন্তু বিভিন্ন ধারাবাহিকের সেটে যখন গেছি খুব বেশি তার সঙ্গে কথোপকথনের সুযোগ আমাদের হয়নি, কিন্তু হলো। তার কারণ হলো তার একটি ফেসবুক পোস্ট। ঠিক কোন জায়গা থেকে সত্যম মজুমদারকে বলতে হলো কাজ দিন আমায়, জানবো, সে ব্যাপারে জানবো। কিন্তু তার বাইরেও দাদার যাত্রাপথ নিয়েও কথা বলবো, এবং ঠিক সেই কারণেই আজকে তার বাড়িতে ড্রয়িং রুমে বসে আছি। দাদা, তো প্রথমেই যে জিনিসটা বললো, তোমার বাড়িটা অসম্ভব সুন্দর সাজানো, এই তদারকিটা কি তুমিই করো? না, এটা সম্পূর্ণ করে আমার ছেলে এবং আমার স্ত্রী। আমি মানে যেটুকু অর্থর প্রয়োজন সেটুকু হয়তো জোগাড় করেছি, বাকি সবটাই মানে চিন্তা ভাবনা সবগুলোই আমার স্ত্রী এবং আমার সন্তানের। কারণ আমার স্ত্রী খুব সাজাতে ভালোবাসে, সেই কারণেই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। দাদা, অর্থ সাহায্যের কথাটা যখন তুমি ফেসবুকে বলেছিলে, ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য আমাকে একদম গোড়ায় পৌঁছতে হবে। তোমার যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে? যতখানি জানি তুমি বেলঘড়িয়ার ছেলে, সেখান থেকে আজকে টলিগঞ্জের কুদঘাটে তোমার বাড়ি, খুবই সুন্দর সে সাজানো বাড়ি, কিন্তু ঠিক কোন জায়গা থেকে তোমাকে সমাজ মাধ্যমে এসে বলতে হলো যে আমার কাছে কাজ নেই, কাজ পেলে ভালো হয়? আসলে আমি খুব ছোটবেলা ক্লাস 6 থেকে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত। মানে হয়তো প্রথম দিকটায় গ্রুপ থিয়েটার কাকে বলে, থিয়েটার কাকে বলে সেটা বুঝতাম না। দীর্ঘদিন চলার পথে অতিক্রম করে তারপরে আস্তে আস্তে বুঝতে শিখেছি কাকে গ্রুপ থিয়েটার বলে। তো আমি শ্রদ্ধেয় পানু পাল, তার জ্যেষ্ঠ পুত্র প্রদীপ পাল, তারই একটি দল ছিল শিল্পাঙ্গন। সেই শিল্পাঙ্গনে আমার নাটকের শুরুয়াত। সেখান থেকেই ধীরে ধীরে বিভিন্ন নাটকে অভিনয় করে তারপরে আমি আস্তে আস্তে টালিগঞ্জ পাড়ায় একটা সময় পা রাখি। মানে সেটাও দীর্ঘ 8-10 বছর আমি আগে থিয়েটারটা করেছি। কারণ আমার শ্রদ্ধেয় পানুপাল উনি বলেছিলেন যে আগে ঘর সামলাও তারপর বার সামলাবে। প্রথম দিকে মানেটা না বুঝলেও পরবর্তীকালে বুঝেছি যে উনি বলতে চেয়েছেন যে আগে সঠিক শিক্ষা লাভ করো। সঠিক শিক্ষা না করলে মানে সাঁতার না জেনে তো আর পুকুরে নামা যায় না। সেই শিক্ষাটাই বোধহয় উনি দিতে চেয়েছিলেন, এবং সেই শিক্ষাটা নিষ্ঠার সহকারে আমি সেটা পালন করার চেষ্টা করেছি। কারণ আমি খুবই সাধারণ ছেলে, সাধারণ পরিবারের। আমার পরিবারের আমরা 5 ভাই বোন। বাবা সামান্য সরকারি চাকরি করতেন, কিন্তু খুব নিচু পোস্টে কাজ করতেন, ডি গ্রুপে কাজ করতেন। তো সেইখানে যে টাকাটা উনি অর্থ রোজগার করতেন সেই দিয়ে আমাদের 5 ভাই বোনের সংসার চালানো খুব দায়
সেইভাবেই আমরা মানুষ, আমাদের কোনো চাহিদা কোনো দিনই নেই, আজও নেই, আর কোনো বিলাসিতা আমি পছন্দ করি না। তো সেইখানে দাঁড়িয়ে ওই টুকটুক করে আজকে এগিয়ে এসেছি। সেই কারণে পরবর্তীকালে আমি যখন একটু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি টুকটাক মানে সংসারে কিছু হাল ফেরানোর জন্য কাজের চেষ্টা করেছি। তো আমি তো সেইভাবে খুব ভালো এডুকেটেড নই, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার হয়নি, আমি ডিগ্রি কোর্স অবধি পড়েছি, কিন্তু আমার একটা থার্ড গ্রুপে ব্যাক ছিল বলে পরবর্তীকালে পড়তে পারিনি, কারণ আমার বাবা মার পক্ষে আমার জন্য প্রাইভেট টিউটার রাখাও সম্ভব ছিল না। তবু প্রথম দিকে দিয়েছ কিছু শুভানুধ্যায়ী আমাকে হয়তো ফ্রিতে পড়িয়েছেন, কিন্তু পরবর্তীকালে সেটার করিনি, সংসারে হাল ধরতে গিয়ে আমাকে টুকটাক কাজ করতে হয়েছে। তো আমি ওরকম বিভিন্ন ট্রেডিং ব্যবসা করেছি, তারপরে অন্যান্য কোম্পানির যে ব্যবসাগুলো আছে ট্রেডিং ব্যবসাগুলো আছে তাতেও সেলসের কাজ করেছি, এবং তার সাথে সাথে শুধু থিয়েটারটাই করে গেছি, অন্য কিছু সেইভাবে শিখিনি, মানে আজও পারবো না। কারণ আমার একটা পোস্ট আমি যে করেছি এই সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টটায় শুধু আমার যে দাবিটা ছিল সেটা শুধু মানে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, যারা চরিত্র সিলেকশন করতে পারেন, শুধু তাদের উদ্দেশ্যেই আমার চাহিদা বা আমার চাওয়া যে তারা যেন আমাকে একটু কাজ দেন, যেন দীর্ঘদিন আমি অফ আছি বলে, বসে আছি বলে। কারণ আমি বাড়িটা থেকে এখানে ফ্ল্যাটটা বিক্রি করে এখানে এসেছি একটু বেশি করে কাজ করবো, কারণ রাতে 9টা-10টায় প্যাক আপ হলেও অনেক সময় এখন যেহেতু সবটাই একদম টালিগঞ্জ ওরিয়েন্টেড শুটিং হয় না, একটু দূরে দূরেও শুটিং হয়, তো মেট্রো পাওয়াটা খুব চাপের ছিল। এবার আমরা যে ধরনের রেমুনারেশন পাই, রেগুলার ওলা উবের করে বাড়ি পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে তো সম্ভবই না, কারণ আমার সংসারও আছে তার সাথে সাথে। সেই কারণেই মানে পরিবারের সাথে কথা বলে বালির ওই ফ্ল্যাটটাকে বিক্রি করে, মানে সস্তাতেই বিক্রি করতে হয়েছে, বিক্রি করে তারপর এখানে একটা খোঁজ পেয়ে এই জায়গাটায় এসেছি যাতে বেশি করে কাজ করতে পারি। কিন্তু সেখানে এই বাড়িটা কিনতে গিয়েও যে টাকা আমি ওখানে ফ্ল্যাট বিক্রি করে পেয়েছিলাম, তার সঙ্গে আরও কিছু টাকা আমাকে স্বাভাবিকভাবেই লোন করতে হয়, কারণ এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, সেটাকে রেনোভেট করতে গিয়ে আমাকে অনেকগুলো টাকা খরচা করতে হয়েছে। সেই টাকাটা আমার ছিল না বলে, সঞ্চয় সেইভাবে ছিল না বলে আমাকে লোন করতে হয়, লোন করে এই বাড়িটা করেছি। কিন্তু বর্তমানে যেহেতু কাজ নেই, আমি দীর্ঘদিন জগদ্ধাত্রীতে প্রায় 2.5 বছর আমি কাজ করেছি, যতদিন কাজ করেছি ততদিন আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন কাজ নেই বলে এখন আমার একটু অসুবিধা হয়েছে, কারণ আমার দিনের শেষে আমাকে খাই না খাই আমাকে মানে লোনের টাকাটা শোধ করতেই হবে। সেই টাকাটা কীভাবে জোগাড় করতে পারবো, সেটা যখন কাজ নেই তখন কোণঠাসা হয়ে পড়েছি, দেয়ালে পিঠ থেকে গেছে। তখন ভাবছি যে মানে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করি, কারণ এই উদ্দেশ্যেই করেছি, কারণ অনেক ডিরেক্টর, অনেক পরিচালক, অনেক হাউস, আমার তো সবার নাম্বার সবার সঙ্গে যোগাযোগ নেই। যদি এই সোশ্যাল মিডিয়া বা অনেকে আজকে ইন্ডিপেন্ডেন্ট ছবিও করছেন, দু একজন যোগাযোগও করেছেন, রিসেন্টলি যোগাযোগ করেছেন এই পোস্টগুলো পরে, ওনারা কবে করবেন সেটা এখনো স্থিরতা হয়নি, কিন্তু যোগাযোগ করেছেন। এই কাজটা পাওয়ার জন্যই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, যে যাদের সাথে আমি অপরিচিত, যারা হয়তো আমাকে কোনোভাবে সিরিয়ালের দৌড়তে আমার মুখ চেনে, কিন্তু আমি তাদের চিনি না বা তাদের কন্ট্যাক্ট নাম্বার নেই, সেই কারণে এইটার মাধ্যমে যদি তারা আমার সাথে যোগাযোগ করে, সেই কারণেই দেওয়া, আর কোনো উদ্দেশ্য নয়। কিন্তু সেটা করতে গিয়ে বিভিন্ন ডিজিটাল নিউজ পোর্টাল তারা কভার করেছেন, অনেকেই এসেছেন, আবার অনেকে ফোনে যোগাযোগ করেছেন, আবার অনেকের সাথে আমার কোনো যোগাযোগই নেই, তারাও এই খবরটা তাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করেছে, এবং তার ফলে অনেক মানুষ যারা আমাকে চেনেন, জানেন বা আমার অভিনয় দেখেছেন, তারা আমার প্রশংসা করেছেন বা আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাকে অনেক সাজেশন দিয়েছেন, ধৈর্য হারাতে বারণ করেছে, লড়াই চালিয়ে যেতে বলেছে, বা অনেক মানুষ আছে আবার নতুন তাদের অন্যভাবে কোনোভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি তাদেরকেও বলেছি যে আমি তো অভিনয় ছাড়া অন্যটা পারি না,
আমি এই বয়সে, আজকে আমার 57 বছর বয়স, এই বয়সে এসে আমি নতুন করে অন্যভাবে রোজগার করাটা আমার পক্ষে হয়তো টাফ, আমি হয়তো পারবো না। তো ওনারা বলছেন আপনি আসুন, আমি শিখিয়ে দেবো। যাই হোক, আমি কিন্তু চাইছি মূলত, যেহেতু আমি অভিনয় ছাড়া অন্য কিছু বুঝি না, অভিনয়টাকে ভালোবাসি, আমি অভিনয় কেন্দ্রিক যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজটাই করতে চাই। সেটা সিরিয়াল, সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মের কাজ, বা ইন্ডিপেন্ডেন্ট কাজ, বা কোনো নাটকের দলের বা অভিনেতাদের প্রশিক্ষণ। মানে প্রচুর প্রশিক্ষণ এখানে এখন আছে, কিন্তু সঠিকভাবে যদি আমি যেটুকু জানি সেটুকু যদি আমি তাদের শেখাতে পারি, তার বিনিময়ে যদি আমার দুটো ডাল ভাতের রুটি রুজির জায়গাটা তৈরি হয়ে যায়, সেই জন্যই আমার এখানে বলা। অন্য কোনোভাবে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি, এই সিটি সিনেমার মাধ্যমে বলছি যে আপনারা কেউ অন্যভাবে দেবেন না, এবং যারা খবরটাকে বিকৃত করছেন, প্লিজ আপনারা সবটুকু জেনে করবেন। কারণ সমস্ত অভিনেতা অভিনেত্রীর গাড়ি বাড়ি থাকে না, এবং তারা, আপনাদের হয়তো ধারণা আছে যে অভিনয় করে মানে তাদের অনেক পয়সা, অনেক টাকা, অনেক বিলাসবহুল জীবনযাপন। একেবারেই নয়। প্রচুর মানুষ আজকে আমাদের এই ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল, কিন্তু সকলের ন্যূনতম পারিশ্রমিকেই কাজ করে সবাই। মানে কিছু শিল্পী আছে তারা হয়তো লিজেন্ড, তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা একটা জায়গায় পৌঁছে গেছে, সেই জন্যই তারা সেই রেমুনারেশন পান। কিন্তু বাকি সবাই যে একই রকম পান তা তো নয়, ক্লাসিফিকেশান আছে, তার যোগ্যতা অনুযায়ী সে তার অর্থ রোজগার করেন। সেইখানে আমাদের তো কোনো সঞ্চয় বলে কিছু নেই, আমাদের না আছে কোনো প্রভিডেন্ট ফান্ড, না আছে কোনো পেনশন, না আছে কোনো গ্র্যাচুইটি, কিছুই নেই। নো ওয়ার্ক নো পে। তা আমাদের কোনো সঞ্চয় নেই, যা আয় তাই ব্যয়। যে আমার থেকে বেশি অর্থ রোজগার করছে তার ব্যয়টাও সেরকম, আবার আমি যে টাকা রোজগার করছি আমার ব্যয়টাও সেরকম। সেভাবে সঞ্চয় বলে কিছু নেই বলেই তখন যখন কাজ না থাকে তখন কোনটা শহরে পড়ি যে কীভাবে সংসার চালাবো, কীভাবে লোন শোধ করবো, সেই জন্য দুশ্চিন্তার গ্রস্ত হয়ে পড়ি। দাদা, তোমার পরিবারে কি তুমি একমাত্র আর্নিং মেম্বার? না, আমার ছেলে একটি সার্ভিস করে, মানে সেও নতুন, একেবারে 1-1.5 বছর হয়েছে। ও SDFCতে জয়েন করেছে। সেখানেও সমস্ত স্তরেই লড়াই, সেখানে প্রচুর চাপ। সেই চাপ ও নাজেহাল হয়ে যাচ্ছে, সে কভার করতে, সেই টাকাটা রোজগার করতে গিয়ে সেখানে। যাই হোক, আজকে যে এই মুহূর্তে যে আমার কাজ নেই, সে তো ছেলেই, ওই টাকাতেই আমার সবটুকু চলছে। তা আমি হয়তো যেভাবে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে যেটুকু দরকার তার থেকেও নিচে নেমে এসেছি, যাতে অন্তত দুটো ডাল ভাত জুটে বেঁচে থাকতে পারি, এই বাঁচার উদ্দেশ্যেই আর কি অ্যাডজাস্ট করতে হচ্ছে আর কি। আমি অর্থ রোজগার করলে তখন দেখা যায় যে আরেকটু ভালো আমি লোনের টাকাটা নিশ্চিন্তভাবে শোধ করতে পারতাম, সেগুলো দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। ও কত টানবে, কত টাকাই বা পায়, সংসার টানবে, লাইটের বিল, তারপরে EMI, সবটুকু দিয়ে ওর পক্ষেও চাপ হয়ে যাচ্ছে। দাদা, এক্ষেত্রে যে প্রশ্নটা করব সেটা হলো কি, তোমার যাত্রা শুরু হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সূত্র ধরে। আজকেও তোমার হোয়াটসঅ্যাপে যে কভার পিকচারটা আছে সেখানে স্নেহাশিস চক্রবর্তী এবং তোমার ফটো, তাদের সঙ্গে তুমি এর আগে কাজ করেছো, তাদের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করেছো, এবং স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে তোমার হৃদ্যতাটা অনেক বেশি। সে কিভাবে তোমার সাহায্য করছে এক্ষেত্রে দাঁড়িয়ে? ব্যাপারটা হচ্ছে, উনি আপ্রাণ চেষ্টা করছে জগদ্ধাত্রীতে আবার কিভাবে টুকটাক একটা দিন দুটো দিন কীভাবে ফেরানো যায়, প্রতি মুহূর্তে উনি চেষ্টা করেন। এবং লোকটার এত ব্যস্ত, ওনার এই মুহূর্তে গোটা 5 সিরিয়াল চলছে, উনি এত ব্যস্ত, ওনাকে ফোন করলে উনি যে ফোনটা রিসিভ করবেন সেই সময়টুকু ওনার নেই, সেইভাবে যোগাযোগ সম্ভব হয় না, ওনার পক্ষে করা সম্ভব না। এবং উনি ব্যস্ত থাকেন বলে আমিও কোনোদিন লীলা গাঙ্গুলি বলুন কি স্নেহাশিস চক্রবর্তী বলুন, আগে তাকে কোনো ফোন করে ডিস্টার্ব করি না, আমি ওই হোয়াটসঅ্যাপে তাদের লিখে দিই। সেইটা দেখারও অনেক সময় তারা পান না, এতটাই ব্যস্ত। কারণ দুজনেই আমি দেখেছি, আমি যতটুকু জানি, ওনাদের সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতে হয়, অন্যান্য সমস্ত সমস্যা তাদের মেনটেন করতে হয়। সেখান থেকে আমার মতো বা আমাদের মতো সমস্ত মানুষকে রিসিভ করা ওনাদের পক্ষে সম্ভব নয়।
ওটা মানে প্রেশার ক্রিয়েট করা হবে। এবার সেইখানে এই ব্যস্ততার জন্য ওনাকে ওই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি। আমি আমার পরিচিত যে যে সমস্ত লোক আছে, শুধু এনারা তো মানে একদম হাউসের মাথা, লীনা গঙ্গোপাধ্যায় কি স্নেহাশিস চক্রবর্তী, এছাড়াও বাকি সব মাথাতে আমি তো চিনি না সব হাউসের। এবার চ্যানেলের ইপিদের সাথেও আমার সেইভাবে পরিচিত নই, কারণ চরিত্র অভিনেতা করি আমরা, 4 দিন 5 দিন 10 দিনের অভিনেতা, আমাদের সঙ্গে সেইভাবে ওনাদের ইন্ট্রোডিউস হয় না। ওনারা যারা মানে লিড রোল করেন, যারা রেগুলার করছেন, তাদের সাথেই ওনারা কথোপকথন বেশি করেন। সেই জন্য আমি এই পোস্টটা করেছি যে তারাও যদি জানতে পারে, এবং সেখান থেকেও আমি অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদের কাছ থেকে কিছু নাম্বারও পেয়েছি, তাদের সঙ্গে যোগাযোগও করেছি। কেউ কেউ আশ্বাস দিয়েছেন, কেউ কেউ ওই সময়ের অভাবে হয়তো এখনও দেখেই উঠতে পারেননি মেসেজটা। দেখলে হয়তো আগামী দিন আমি আশাবাদী যে হয়তো কিছু একটা হবে, কারণ আমি অভিনয়টাই মানে শেষ নিঃশ্বাস অবধি আমি অভিনয়টাই করতে চাই। দাদা, এখন ওটিটি প্ল্যাটফর্মের জায়গায় সেটা মুম্বাই হোক বা কলকাতায় দেখা যাচ্ছে চরিত্রাভিনেতাদের স্কোপ অনেক বেশি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি নিজেও চরিত্রাভিনেতা, দীর্ঘদিন তুমি মঞ্চে দাপিয়ে অভিনয় করেছো, সেই জায়গা থেকে কোন জায়গায় তুমি কি পিছিয়ে পড়ছো? মানে তুমি কি মনে করো আদৌ তুমি পিছিয়ে পড়ছো? কারণ চরিত্র অভিনেতাদের তো স্কোপ অনেক বেশি পাওয়া যাচ্ছে এখন বলা হয়। এটা এই যে এই পেরিফেরিটা না তৈরি হয়েছে ঠিক লকডাউনের সময় থেকে। লকডাউনের পরে যখন আবার ইন্ডাস্ট্রি আবার আস্তে আস্তে একটু একটু করে রাইজ করলো, তখন হাউসেরও অবস্থা খারাপ ছিল, প্রত্যেকটা হাউস চ্যানেলেরও অবস্থা খারাপ ছিল। তখন প্রত্যেকের বাজেট কমে গেছে। এবার বাজেট কমাতে, এবং তখন থিয়েটারও বন্ধ। থিয়েটারের শিল্পীরা, থিয়েটার করে খুব পয়সা পায় না, থিয়েটার উল্টে তার পকেট থেকে কন্ট্রিবিউট করতে হয় যা তার যোগ্যতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। তো সেইখানে এই যে লকডাউনের পরে আবার যখন চালু হয়েছে, যখন বাজেটটা কম হয়েছে, তখন আমাদের প্রত্যেকেরই রেমুনারেশন কিন্তু কমানো হয়েছে, যে যেটা পায়। সবার ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, আমার ক্ষেত্রে হয়েছে। মানে আগের মতো করে যেটা চাইছি সেটাই পাওয়া যাবে না। মানে এতদিনের অভিজ্ঞতার পরেও রেমুনারেশনটা ওই একই জায়গায় স্ট্যাক আছে বা তার থেকে কমেছে, বাড়েনি। তো সেইখানে তখন ওই থিয়েটারের ছেলেমেয়েরা এই ইন্ডাস্ট্রির উপর এই লকডাউনের পরে যখন আবার চালু হয়েছে, এই জায়গাটা ভিড় করলো, এবং তখন ইন্ডাস্ট্রির এই হাউসের মাথা বা চ্যানেলের লোকগুলো দেখলো বা প্রোগ্রামাররা দেখলো যে অভিনয়টা সত্য মজুমদারটা দিয়ে করা যায়, এবং তার এগেনস্টে তাকে যে রেমুনারেশনটা দেওয়া হবে তার চেয়ে অনেক আরও হাফ টাকায় সে থিয়েটারের ওই আর্টিস্টটাকে পাবে, এবং থিয়েটারের আর্টিস্ট কিন্তু তাকে সঠিক ফিডব্যাক দেবে, কারণ তারা তো বেস্টটা থিয়েটার করা। সে হয়তো আমার সঙ্গে হয়তো একেবারে 19-20 ফারাক হতে পারে, কিন্তু একেবারে এরকম হবে না। সেই কারণে তাদের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাচ্ছে। তা আমি যদি কম টাকায় কিছু পাই, তাহলে আমি বেশি টাকা কেন ইনভেস্ট করবো? আমি বলছি না তারা এটা দোষ করছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাহলে আমরা কোথায় যাব? আজকে আমরা দীর্ঘদিন যারা শুধুমাত্র অভিনয়টাকেই মাধ্যম করে এসেছি, পেশা করে এসেছি, আজকে আমাদের এই বয়সে আর নতুন করে কিছু করার নেই, তাদের যদি কাজ না থাকে তখন কি করব? তো সেই কারণে আমার মনে হয়, আমি জানি না এটা চ্যানেলে বলা উচিত হবে কিনা, মানে শুনছি অবশ্য হবে, যদি একটা বার্ধক্য মানে 60 ইয়ার্সের ওপরে যারা বা 60 ইয়ার্স থেকে যারা যেসব শিল্পী আছে, তাদের যদি সরকার অন্তত ভাবনা চিন্তা করেন যে একটু পেনশনের ব্যবস্থা, অন্তত মানে যত বয়স হবে তত তো রোগ ব্যাধির সমস্যা বাড়বে, তার সাথে খাদ্য, এইটুকু জায়গা যদি একটু সাপোর্ট আমরা পাই, তাহলে আমার এটা অনুরোধ বা আমার আবেদন যে যদি সরকারও এইভাবে চিন্তাভাবনা করেন। শুনছি যে চিন্তাভাবনা হচ্ছে যে অন্যান্য দেশে বার্ধক্যদের একটা প্রায়োরিটি দেয়, সে প্রায়োরিটিটা আমাদের দেশেও হতে চলেছে। যদি হয়তো ভালো, তাহলে অন্তত পিছিয়ে পড়তে থাকতে পারবো, এইটুকুই। দাদা, তোমার যাত্রাটা শুরু হয়েছিল তো লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে, মোট কতগুলো তাও কাজ করেছো, এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো কাজ হয়েছে, তুমি একটু আগেই বলছিলে যে আমি কত সঞ্চয়ও করিনি। না, সঞ্চয় করার সুযোগও হয়নি। মানে আর সবচেয়ে বড় কথা যে আমি
আরেকটা কথা বলে নি, মানে এইটা জানি না আমার অহংকারের কথা হয়ে যাবে কিনা, মানে আজকেও যখন আমরা কোনো জায়গায় কাজ করতে চাই, মানে আমি বলে না, যে কোনো আর্টিস্টের ক্লিপিংস চাই, পূর্ববর্তী কাজের ক্লিপিংস চাই। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যে ক্লিপিংসটা নিচ্ছ, তুমি কি সেই ধরনেরই চরিত্র দিচ্ছ? তা তো নয়, একদম অন্য রকমের চরিত্র দিচ্ছ। তাহলে আমার এই ক্লিপিংসটা দেখে সেখানে আমি হয়তো খুব ভালো কাজ করেছিলাম, কিন্তু তুমি যে কাজটা নিচ্ছ সেই কাজটা হয়তো আমার পক্ষে করা সম্ভব নয়, বা আমি পারছি না, এটাও তো হতে পারে। তাহলে আমার এই ক্যাটালগ দেখিয়ে কাজ পাওয়ার কি মূল্য? আমি কোনোদিন ক্যাটালগে বিশ্বাসী নই। আমি আমার সমাজের প্রশংসা হোক অপ্রশংসা হোক যাই হোক, আমার কিন্তু সেইভাবে মানে রেকর্ড নেই কিছু। আমি তখন থিয়েটার করতাম, প্রচুর খবরের কাগজে, নামি দামি খবরের কাগজে আমার প্রচুর প্রশংসা বেরিয়েছিল, সেই কালেক্ট কিন্তু আমার কাছে নেই। আমার যে দল করতাম সেই দল করছে, আমাকে বলেছিল যে কালেক্ট করে রাখো। বললাম কি হবে, পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা কি হবে আগামী দিন সেটা ভাবতে হবে। আজকে আমি সাধুদা করেছি, কালকে তো আমি সাধুদার চরিত্র পাবো না, আমি অন্য একটা চরিত্র পাবো। তা আমাকে ভাবতে হবে ওই ক্যারেক্টারের। তাহলে তুমি ওই ক্যারেক্টারের জন্য আমাকে অডিশন নাও, আমি অডিশন দিতে রাজি আছি। কিন্তু প্রিভিয়াস ক্লিপিংস দিয়ে কিভাবে বিচার হয় আমি জানি না। তারা হয়তো ভাবতে পারেন, তাদের ধারণাটা তাদের ভাবনাটা অন্যরকম হতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা ভুল পদ্ধতি। দাদা, এরই সঙ্গে চলে এসে অনেক সময় দেখা যায় চরিত্রাভিনেতাদের টাইপ কাস্ট করে দেওয়া হয়, মানে যে মজার চরিত্র করে, হ্যাঁ সে তো হয়। তুমিও কি সেটাই ভুক্তভোগী কিছুটা? না, আমার ক্ষেত্রে বোধহয় সেটা হয়নি, তবু মূলত আমার লুকস ওয়াইজ, আমার কালার ওয়াইজ আমাকে মূলত গ্রামের ক্যারেক্টারই বেশি পেয়েছি আমি জীবনে, গ্রাম্য ক্যারেক্টারই বেশি পেয়েছি। মানে সুয়াদ, মানে মানে যারা একটু উচ্চ মধ্যবিত্ত অমুক এই ধরনের ক্যারেক্টারে হয়তো আমাকে ওনারা পছন্দ করেননি। কিন্তু আজকে আমি যেই লুকসেই হই না কেন, আজকে এই জগদ্ধাত্রী করে আমি বুঝেছি যে মেকআপ করলে আমাকেও খারাপ লাগে না খুব একটা। সেইটা উনি আমার উপর ভরসা করেছেন, আমাকে এত বড় একটা চরিত্র দিয়েছেন। আমিও চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল সেই চরিত্রটা হয়ে ওঠার। আশা করি আমি অল্প হলেও ওনাকে সেটা কিছুটা হলেও ফেরত দিতে পেরেছি। সেই কারণে উনি আমাকে নিয়ে এতদিন ধরে আমার চরিত্রটাকে লিভাইট করেছেন। আমি যদি না পারতাম, উনি হয়তো মাঝপথে কোনো একটা কজ দেখিয়ে গল্প থেকে আমাকে ছেটে দিতে পারতেন, সেটা কিন্তু করেননি। আরও বেশি বেশি করে সংলাপ দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে উনি মাঝে মধ্যেই ফ্লোরে আসতেন, খুব রেয়ার। ওনার মানে শিডিউল সময়কে কেটে কোনো ফ্লোরে আসাটা চাপের, সেখানেও যখন আসতেন উনি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আর্টিস্টকে, শুধু আমাকে নয়, বলতেন আপনার এই জায়গাটা দুর্বলতা, তোমার ওই জায়গাটা দুর্বলতা, তুমি এটাকে কাটাও। এত সুন্দর গাইড করতেন উনি। সেই হাউসটা থেকে আমি তো মানে বলেও ছিলাম যে আমি যদি সঠিকভাবে কাজ করতে পারি, আমি আর অন্য দিকে তাকাবো না, আপনি শুধু আমাকে কাজ দিন, আমি এই হাউসেই কাজ করে যাব। সেটা ওনার অসুবিধা আছে। আর ওনার কাছে এরকম হাজার হাজার শিল্পী রেগুলার ভিড় করছেন, সবার সবটা মেটানো তো ওনার পক্ষে সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি দেখেছি, এবং সেটা মানে লীনা গাঙ্গুলিরও। ইনফ্যাক্ট আমি দেখেছি স্নেহাশিস চক্রবর্তীর ক্ষেত্রে বা লীনাদির ক্ষেত্রে মানুষজনের কাছে দাদা এবং দিদি বলে তাদের পরিচয়। তারা এতটাই মানুষের মানে এতটাই তারা যারা কাজ করে তাদেরকে এতটাই আগলে রাখার চেষ্টা করেন। এবং সবচেয়ে বড় কথা যে আমি যতদিন চরিত্র করেছি, যতগুলো চরিত্র এখন পর্যন্ত করেছি, মানে লীনাদির হাত ধরে বা স্নেহাশিস বাবুর হাত ধরে খুব কমই কাজ করেছি আমি। এটা আমার সেকেন্ড কাজ ওনার সাথে। প্রথমে একটা এই সিরিয়াল হতো, আমি নামটা ভুলে গেছি, ওখানে একটা উকিলের চরিত্র করেছিলাম। তারপরেই আমি ওটা দেখেই উনি আমাকে এটাই সিলেক্ট করেছেন। তো সেইখানে ওনাদের হাউসে না কোনোদিন আমাকে লুক সেট করতে হয়নি। এই যে দাদা দিদি বলছেন না, ওনাদের হাতের কলমের যোগ্যতায় ওনারা চ্যানেলের সাথে সেই কথাটা বলতে পারেন। ওনারা যদি কাউকে সিলেক্ট করেন, চ্যানেলও এগ্রি করে নেয়, কনফ্রন্টেশনে যায় না। যে উনি যখন ঠিক করেছে তাহলে নিশ্চয়ই উনি ভালো অভিনেতা বা ভালো অভিনেত্রী। সেটা লীনা গাঙ্গুলির ক্ষেত্রেও দেখেছি,
স্নেহাশিস চক্রবর্তীর ক্ষেত্রে দেখেছি। দাদা, এই যে তথাকথিত দেখতে সুন্দরের একটা মাপকাঠি তো আমাদের ইন্ডিয়ান মাইন্ডসেটে আছে যে এটা হয়, সেটা কতটা ভাঙছে অভিনয়ের জগতে? ভাঙছে সেটা ফিল্ম জগতে তো ভাঙছেই। আজকে দেখুন দেব বা জিৎ এরাও কিন্তু নিজেদের যে হিরোইজম নিয়ে আগে ছবি হতো, আজকে গল্প অনেক অন্যরকম হচ্ছে। চরিত্র অভিনেতা অথচ লিড, সেইভাবেই কিন্তু ওনারা ছবিগুলো পরপর করে যাচ্ছেন এবং মানুষ নিচ্ছে। মানুষের আগের যে ধরনের রুচিটা ছিল, রুচির পরিবর্তন হয়েছে। সেখানে কিন্তু আজকে সেই হিরো ভিলেন কি হিরোইন এই যে গল্প কনসেপ্টগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে। এখন অনেক বেশি অন্যরকম গল্প হচ্ছে, যেটা অনেক বেশি টাচি, সেই গল্প করছে। তারাও তো ভেঙেছে, আর্টিস্টরাও ভেঙেছে এবং দর্শকও সেটা মেনে নিয়েছে। সেইভাবে এই চরিত্রগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ওই যে একটা বিষয়, মানে এগুলো আমি জানি না এগুলো চ্যানেলে বলা ঠিক হবে কি না, তাতে হয়তো আমার কাজ আরও কমে যেতে পারে। এই যে আমার একটাই কথা, যে মানে একটা হাউসে যখন 5টা সিরিয়াল হয়, তখন কোনো কোনো শিল্পী হয়তো 3টেতে অভিনয় করছে, আর কোনো কোনো শিল্পীর কাজই নেই। এইটা যদি অনুরোধ করছি, যদি চিন্তা ভাবনা করেন আপনারা, যে সবাইকে নিয়ে একটু বেঁচে থাকা, সবাইকে অল্প অল্প করে কাজ দেওয়া। একটা আর্টিস্ট, মানে এরকম তো নয় যে উনি যেটা পারেন সেটা আর কেউ পারেন না, মানে যে আর্টিস্টটাকে সিলেক্ট করেছেন উনি ছাড়া আর কেউ পারবে না, তা তো নয়। হয়তো কনফিডেন্সটা ওনার উপর বেশি হতে পারে, যেহেতু দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছে। কিন্তু অন্যদেরও একটু সুযোগ দিন। তার জন্য যদি অডিশন নিতে হয়, অডিশন হোক। অডিশন আমার মনে হয় সবাই দেবে। বোম্বেতে যে কোনো ছবি করতে গেলে সবাইকে অডিশন দিতে হয়। এবং হ্যাঁ, যারা কলকাতায় এসে আর্টিস্ট নেয়, বাংলার আর্টিস্টকে নেয়, কলকাতার আর্টিস্টকে নেয়, তাদের এক্সেবাকারে আমি ওই 3 ছবি করতে গিয়েও দেখেছি, মেরি পেয়ারি বিন্দু করতে গিয়েও দেখেছি। এখানকার সব লিজেন্ড আর্টিস্টরা সবাইকে অডিশন দিতে হচ্ছে, সবাই। কোনো ওই উনি অনেক বড়, ওনার অডিশন কী নেওয়া দরকার নেই, অবশ্য বোম্বাইতে চলবে না। সেই সিস্টেমটি যদি আমার এখানে যদি চালু হয় তাহলে খুব ভালো হয়। দাদা, এই যে তুমি যে কথাটা বললে যে কেউ কেউ অনেকগুলো কাজ পায়, কেউ পায় না, এটা কি কোথাও না কোথাও তোমার কথায় পক্ষপাতিত্ব চলে আসছে? না, সেইটা আমি সঠিকভাবে বলতে পারবো না পক্ষপাতিত্ব হচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে, মানে ওনাকে যেহেতু দেখেছেন, পরের গল্পে যে চরিত্রটা হয়েছে, মানে সেই হাউসের লোকটা, রাইটার মাথা যেই হোক, সেই ভাবছে আমি যে চরিত্রটা তৈরি করছি উনি ভালো পারবেন, ওনার সঙ্গে এটা যাবে, সেই হিসাবেই হয়তো ওনারা ট্রান্সফার করে। এরকম নয় যে তার সঙ্গে অতিরিক্ত হৃদ্যতা, সক্ষতা তার জন্য পাচ্ছে, আমার সেটা মনে হয় না। সে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু কোয়ালিটিও তো থাকতে হবে। ওই হৃদ্যতার খাতিরে, সক্ষতার খাতিরে হয়তো 1বার 2বার চান্স পাওয়া যায়, কোয়ালিটি না থাকলে টিকে থাকা যাবে না। কিন্তু একটা লোক যখন 3টে সিরিয়ালে অভিনয় করে একই হাউসে, তখন এটাও মেনে নিতে হবে যে তার মধ্যে সেই দম আছে, সে করার যোগ্যতা রাখে বলেই তাকে ডাকে। যাত্রাপথটা দীর্ঘ, শেষ প্রশ্ন এটাই করবো, পুরো এই যাত্রাপথটা থেকে সব থেকে বেশি কি হারালে, যেটা না হারালেও চলতো? এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হবে। কিছু আমার মনে হয় না আমি তেমন কিছু হারাইনি, কারণ আমি বললাম না, প্রথমত আমি খুব সাধারণ ঘরের ছেলে, তো সেইখানে আমি যা পেয়েছি আমার মনে হয় যে ঠিকই আছে, আমার যোগ্যতা অনুযায়ী আমি সঠিকই পেয়েছি। হ্যাঁ, শুধু আমার কাজটা রেগুলার থাকলে আমার অন্য কোনো চাহিদাও নেই, শুধু কাজের বিনিময়ে। আমি বলছি না কারোর থেকে যে আমি খেতে পাচ্ছি না, আমার খুব খারাপ অবস্থা, আমাকে কিছু অর্থ সাহায্য করুন, আমি সেটাও চাইছি না। আমি কাজের বিনিময়ে পয়সা চাইছি, এবং সেই কাজটা অভিনয়ের শুধু আমাকে একটু সুযোগ দিন, অভিনয় করার পর আমার যা পারিশ্রমিক সেটুকু আপনারা আমাকে দেবেন। তো সেইখানে আমি এই পর্যন্ত যা পেয়েছি, আমি সত্যি, মানে আমি যেহেতু আমার তো সেরকম ব্যাকগ্রাউন্ড নেই যে আমি কোনো আমার পরবর্তী আমার যা উত্তরসূরি যারা আছেন তাদের এই লাইনে, মানে এই ইন্ডাস্ট্রিতে বেশ নাম করা লোক, তাদের সন্তান বা তাদের নাতি, তাদের মামা, তাদের কাকা, তা নয়। আমি যেটুকু যা করেছি স্ট্রাগল করেই করেছি, এবং তাতে আমি
এইটুকু বুঝেছি যে সৎ পথে থাকলে এবং সত্যিকারের লড়াইটা যদি করা যায় তাহলে ফল তার পাবই, এবং সেই ফলটা পেয়ে এসেছি। এখন এই মুহূর্তে নাও থাকতে পারে, সেটাও বললাম না, ওই পরিস্থিতি পরিকাঠামোটা এমন হয়ে গেছে, যদি সস্তার মানে অল্প পয়সার শিল্পীকে পান, যেটা আমার কাছ থেকে যেটা পাবে তার থেকে আমি 20 পেলে তার থেকে 19 পাবে যদি পায়, তাহলে সে কেন নেবে না? আজকে আমি যদি তার জায়গায় থাকতাম, আমিও তো সেই ভাবনাটাই ভাবতাম যে কোথায় একটু কম দিলে আমার কাজটা হয়ে যায়। সেই ভাবনাটাও হয়তো ওনারাও ভাবছেন, সেখানে আমার তো কিছু বলার নেই। তবু আমি বলবো মানে আমাকে একটু কাজ দিন, দরকার পড়লে আমি আর্থিকভাবে আমি আরো অ্যাডজাস্ট করবো। দাদাই, এতগুলো আলোচনার ভিড়ে যে প্রশ্নটা না করলেই নয়, প্রচার এবং প্রচারের মাধ্যমের বদল। আগে আমরা বিভিন্ন জিনিসের প্রচার দেখেছিলাম একরকম ভাবে হয়, এখন সোশ্যাল মিডিয়ার জন্য প্রচার অন্যরকম ভাবে হয়। সেখানে বলা হয় সেলফ প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট, দুটো দিকেই হতে পারে, সুফল কুফল দুটোই তুমি বলতে পারো। আর আরেকটা জিনিস বলা হয় যে ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল মিডিয়ায় কত তার রিচ আছে, সাবস্ক্রাইবার আছে, সেই দেখে তাদের বিভিন্ন ক্যারেক্টারে কাস্ট করা হয়। এটা নিয়েও দ্বিমত আছে যে এমন তো হতে পারে না একজন ইনফ্লুয়েন্সারদের কোনো যোগ্যতাই নেই এবং তার অভিনয় দক্ষতা নেই, কিন্তু তাকে কাস্ট করা হয়েছে। ডেফিনেটলি যারা মেকার তারা কিছু দেখেই কাস্ট করেছে। দুটো মানে অনেক আলোচনাই আছে, তুমি কিভাবে পুরো ব্যাপারটা দেখো? প্রথম কথা হচ্ছে যেটুকু রিলস আমরা দেখি মানে তাদের প্রচুর ভিউয়ার্স হতে পারে, বিভিন্ন রকম গল্প করে। প্রথম দিকে যে রিলসগুলো হতো তারা কিন্তু বিভিন্ন ছবির অংশ বিশেষ সেটাকে কপি করতো। কপি করা আর প্রকৃত অভিনয় করা কিন্তু এক জিনিস নয়, কারণ সে ওটাকে দেখেছে, দুবার তিনবার দেখেছে। যেরকম সাউথের বই আমাদের একটা সময় এখানে একদম হুবহু রিমেক হতো, মানে ফ্রেম টু ফ্রেম রিমেক হতো। ওই জন্য সেই বইগুলো সেভাবে কিন্তু চলেনি, কারণ তারা অনেকেই সাউথে দেখে ফেলেছেন বা অন্য ভাষায় দেখে ফেলেছেন, তারা কেন সেই গল্পটাই আবার দেখবে? সেই জন্য সেই তারা যেরকম প্রভাব বিস্তার করতে পারেনি, তেমনি এই অভিনয় জগতেও যারা শুধুমাত্র রিলস করে, রিমেকের অংশ ওরকম করে, তাদের ভিউয়ার্স হতে পারে। কারণ যেহেতু প্রথম এটা এই সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে এসেছে, নতুনভাবে কিছু তাদের প্রত্যেকে ক্রিয়েটিভিটি দেখানোর একটা সুযোগ এসেছে, সেই জন্য তারা করে। কিন্তু সেইটার উপর ভরসা করে তাদের যদি নতুন একটা সিরিয়াল বা সিনেমাতে তাদের নেওয়া হয়, সেক্ষেত্রে তারা ভুল করবে। কারণ তাদের তো অভিনয়ের যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষাটা তো নেই। অনেকেই আছে মানে হুবহু যেটা দেখলো কপি করে। আজকে আমরা যখন একটা ছোটোবেলা থেকে আমরাও করেছি, যখন আমরা অভিনয় জানতাম না বা এখনও করে, আমি একটা বাচ্চাকে যদি ভূতের গল্প শোনাই, তখন সে ভূতের গল্পটা বা বাঘের গল্প বা পশু জন্তু জানোয়ারের গল্প যখন বলতে হয়, আমাকে কিন্তু অ্যাক্টিংই করতে হয়। এখন বাঘটা আসছে, রাত হয়ে গেছে, নিঝুম টুকটুক করে একটা আওয়াজ হচ্ছে, তো আমাকে তখন এই ভোকাল দিয়ে এক্সপ্রেশন দিয়ে ওটা করতেছে, তবে বাচ্চাটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। আমি যদি থরোলি ভাবে বলে যেতাম তাহলে কিন্তু হতো না। তো অভিনয় প্রত্যেক মানুষের সহজাত একদম জন্মগত অধিকার, কিন্তু সেটাকে ইউটিলাইজ করাটা অত চারটেকারি কথা না, তার জন্য একটা প্রশিক্ষণ দরকার। সেই প্রশিক্ষণটা না করে শুধুমাত্র রিলসে ওই অমুকের অভিনয় সেটাই হুবহু কপি করা, সেটা একরকম জিনিস। কিন্তু তোমার নিজস্বতা কিছু আছে কি না, ইনস্ট্যান্ট একটা চরিত্র তুমি গঠন করলে বা তুমি একটা গঠন করলেও তুমি জেনে বুঝেই করছো যে আমি এটা পারি, আমি এর উপরই করবো। কিন্তু যখন অন্য একটা হাউসের মাধ্যমে, অন্য একটা চ্যানেলের মাধ্যমে তুমি একটা চরিত্র করতে আসছো, তখন তুমি জানোই না চরিত্রটা সম্বন্ধে। কারণ সত্যি কথা বলতে গেলে কি, একটা কথা বলতে হয় যে আমাদের টলিগঞ্জে জানি না হিরো হিরোইনদের কি করে, মানে চরিত্র অভিনেতা বা ছোটোখাটো অভিনেতা যারা আছে, তাদের তো ওই সেটা নিয়ে, গল্পটা নিয়ে বা চরিত্র নিয়ে ব্রিফিং হয় না, ইনস্ট্যান্ট তাকে ভাবতে হয়। তাহলে সেই ভাবনাটা একজন প্রশিক্ষিত অভিনেতা অভিনেত্রী না হলে কিছুতেই সম্ভব না। যার জন্য ফ্লোরে গিয়ে অকারণে এনজি হয়, বারংবার এনজি হয়, তাতে ডিরেক্টর ডিপার্টমেন্ট রেগে যায়। সেই কথাটা একসময় হাউসের মাথার কাছেও যায়, চ্যানেলের মাথার কাছেও যায়, সেই ক্ষেত্রে তখন বাদ পড়ে যায়। ওইভাবে হয় না অভিনয়।
দাদা এরই সঙ্গে চলে আসে বিভিন্ন ক্ষেত্রে, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, ওপর চালাকি এবং ওপর চকচকে একটা ব্যাপার, বা দেখনদারি মেনটেন করা। বলা হয় যে পহলে দর্শনধারী ফির গুণ বিচারি, এটা কথাতেই আছে। তুমি এটা নিয়ে কতটা সহমত, সেটাতে কতটা টিকে থাকা যায়? না, যেহেতু মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটু ওরকমই জায়গা, মানে হয়তো এটা জানি না কে কীভাবে তৈরি করেছে, কিন্তু ওখানে এরকমই। আমি যখন প্রথম আসতাম ইন্ডাস্ট্রিতে তখন সত্যিই আমার সেই ভালো পোশাকই ছিল না, ঢিলে ঢালা পোশাক ছিল। মানে আমার যে সাইজ শরীরে লাগে, যে ফিটিংস হলে দেখতে ভালো লাগবে, সেই ফিটিংসটা হয়তো আমার সেই জামাটা ছিল না। সেই আজকালকার দিনে যে ফিটিংস প্যান্ট বা বিভিন্ন কায়দার প্যান্ট, জুতো, অমুক তমুক দরকার, তার সঙ্গে সেই ধরনের ঘড়ি, সানগ্লাস সেই ধরনের দরকার, সেগুলোর অর্থই তো ছিল না। তা আমি সেইভাবেই ক্যাজুয়ালি এসেছি, ঘেমে ঘুমে। টালিগঞ্জে তখন মেট্রো ছিল না হয়তো প্রথম দিকটায়। আমি এই টালিগঞ্জ স্টেশনে, সুবারবন স্টেশন, যে সেই স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে, অটো করে সেখানে ফ্লোরে যখন ঢুকতাম, ঘামতে ঘামতে ঢুকতাম। তো সেই কারণেই আমি সত্যি দেখেছি যে, সেই কারণে দেখছি যে আমি ওটা গুরুত্ব পাওয়া যায় না। কিন্তু সে কিছুই জানে না, সে সুন্দর পোশাক আশাক পরলো, তাকে ওই প্রোডাকশনে ঢুকতে, মানে ওই ইউনিটে ঢোকার আগেই মানে ওই প্রোডাকশনের ছেলেটা বলছে, স্যার আপনি এখানে বসুন, স্যার আপনি কি খাবেন? আমি যদি বলতাম ভাই একটু চা হবে, ওই যে ওখানে কন্টেনার লাগানো আছে, নিয়ে খেয়ে নেন, এগুলো শুনতে হয়েছে আমাকে। তখন আস্তে আস্তে আমি শিখেছি যে না, একটু দরকার। তারপরে আমার জীবনে আমার স্ত্রী আসার পরে সে আমাকে বলছে না, গেট আপ দরকার, কিছু কিছু জায়গা না গেট আপ দরকার। আজকে যেরকম আমি বর্তমানে যে লাইফস্টাইলে থাকি, তার থেকেও হয়তো সেটাকে ঢেকেই আমাকে কিছু পোশাক আশাক পরতে হয়। মানে হয়তো আমি কমফোর্টেবল না, হয়তো আমি একটু ঢিলে ঢালা পোশাক পরতে হয়তো ভালোবাসি, কিন্তু আমার গেট আপের জন্য আমাকে করতে হয়, কারণ ওইটার উপরই রেসপেক্টটা অন্যরকম হয়ে যায়। তুমি আর একটা কথা বলছিলে, গাড়িতে করে আসা, মানে হ্যাঁ, গাড়িতে। তারপর অনেক শিল্পী এসে দেখেছি আমি আমার জীবনে, যে তাদের সবার তো গাড়ি হয় না, সব অত রেমুনেশন সবাই পায় না। খুব আগেকার দিনে যারা করতেন তারাও মুষ্টিমেয় কিছু লোকের, সবারও গাড়ি ছিল না। তুলসী চক্রবর্তী গাড়ি ছিল না, হাওড়া থেকে হেঁটেই আসতেন, মানে বাসে আসারও ক্ষমতা ছিল না, সেই লোকটা তো হেঁটে আসতেন। কিন্তু সেই লোকটা কি কেউ বলতে পারবে যে উনি অভিনেতা নন? যেখানে সত্যজিৎ রায় অত বড় সার্টিফিকেট দিয়ে রেখেছেন যে আপনি অন্য দেশে হলিউডে জন্মালে আপনি স্টার হতেন, সেই মানুষটাও তো ওই করছে। তো ওটা দিয়ে অভিনয় বিচার হয় না, কিন্তু আবার অভিনয় বিচার করেও ওই পোশাক আশাক দেখে। সেই কারণে অনেক শিল্পীকে দেখেছি, মানে টালিগঞ্জ মেট্রোতে নেমে ওখান থেকে একটা ট্যাক্সি বা ওলা বের করে ফ্লোরে ঢুকতে, ছোট্ট একটা সামান্য ব্যাগ, সেটাও বলে প্রোডাকশন করছে, ওই ভাই আমার ব্যাগটা মেকআপ রুমে পৌঁছে দাও। আবার সেই প্রোডাকশনের ছেলেটাই বলছে, হ্যাঁ স্যার নিয়ে আসছি। সে হয়তো তার অবর্তমানে হয়তো দুটো গালমন্দ হয়েছে, এইটুকু একটা ব্যাগ সেটাও ক্যারি করতে পারছে না, তার সামনে তো বলছে না, তাকে ওটা করতেই হবে, তার ডিউটিস তাকে পালন করতেই হবে। সেই অ্যাডভান্টেজটা নাই। তার উপরে তার মানে অনেকটা মানে সম্মান নির্ভর করে তার এই অ্যাটিটিউড উপরে, তার ওই পোশাক আশাকের উপরে, যেটা আমি যদি ক্যাজুয়ালি পরে যাই সেগুলো আমার উপর হবে না। সেই কারণে আমার স্ত্রী আমাকে অনেক গেট আপ তৈরি করে দিয়েছে, যে ইন্ডাস্ট্রিতে গেলে এই পোশাক। আজকেও যে আমি এই জামাটা পরে আছি, ও বলছে তুমি কি জামা পরেছো, একটা ইন্টারভিউ দেবে। আমি বললাম বাড়িতে তো ক্যাজুয়ালি থাকে, আর আমার জামাটা খারাপ কোথায়? আমার কি মানে ছেঁড়া ফাটা আছে? তা তো নেই। যাই হোক, এরকমই ঘটনা তো দেখেছি। কিন্তু আলটিমেট দিনের শেষে দেখা যাচ্ছে সে যখন ফ্লোরে যাচ্ছে, সে যে, এবং এরকমও হয়েছে, মানে মেকআপ রুমে হয়তো দেখা গেল যে 4-5জন বসে আছে, সেই লোকটি যে ওই গাড়ি করে এসে সে হচ্ছে এত ম্যানেজারকে গিয়ে কমপ্লেন করছে, এত অডিও, এখানে বসবো কোথায়, এখানে বসার জায়গা নেই, এসির হাওড়া ঠিকঠাক আসছে না। তার বাড়িতে তো এসি নেই, তার নিজের বাড়িতে তো এসি নেই, কিন্তু এখানে এসে সেই ফুটাইনটা দেখায় নিজের জায়গা তৈরি করার জন্য। জানি না এটা কি কে জায়গা তৈরি করে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তুমি কোন কাজটা করতে এসেছো, সেই কাজটা কি সাকসেসফুলি করতে পারছো? তখন তুমি ফ্লোরে গিয়ে দেখা যাচ্ছে তোমার একটা সিন করতে গিয়ে 5 বার 7 বার 10 বার এনজি হচ্ছে। এনজি অনেক কারণে হতে পারে, সংলাপ ভুলে গিয়েও এনজি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি চরিত্রটাই বুঝতে পারছো না,
এই ডায়লগটা কোন টোনে হওয়া উচিত সেটুকুই তুমি জানো না, সেই কারণে বারবার তোমাকে কাটতে হচ্ছে, তুমি শিখেই আসোনি। সেই ক্ষেত্রে তখন আলটিমেটলি একটা দিন তাকে অফ হয়ে যেতেই হবে, সে আর কাজ পাবে না। সেই হাউস তো নেবেই না, অন্য হাউসও। এবং সবচেয়ে আমাদের একটা সবচেয়ে সুবিধে, একটা হাউসে কতটা আমরা জনপ্রিয় হলাম সেটা বড় কথা নয়, জনপ্রিয় হই আমরা টেকনিশিয়ানের মাধ্যমে। এই যারা বিভিন্ন টেকনিশিয়ান, তারা কিন্তু কোনো না কোনো জায়গায় তোমার সঙ্গে দেখা হবেই, তারাই কিন্তু বলে দেবে একে নিয়েছো, টের পাবে, ভুগবে, ঘাম বেরিয়ে যাবে। এরাই রিলে করে, এরাই কাউকে দাঁড় করাতে পারে, এরাই কাউকে নিচে নামিয়ে দিতে পারে। টেকনিশিয়ানরা সবচেয়ে পরম বন্ধু, ওদের সাথে কোনোদিন কোনো আর্টিস্টের মিসবিহেভ করা উচিত না। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা শর্ট দিয়েছে মেকআপ রুমে ঠান্ডা হাতে বসি, নন রেস্ট, একটা সিনের পর আরেকটা সিনের লাইট করছে, ওই করছে, সেট করছে, ওই করছে, 1 মিনিটও রেস্ট পায় না ওরা। তো ওরা না থাকলে তো আমরা কিছুই নই, আমরা কিছু করতে পারবো না। ডিরেক্টর একটা তাকে সিনটা বুঝিয়ে, তার সেট বুঝিয়ে দিয়ে ডিরেক্টরও কিন্তু অল্প হলেও রেস্ট পায়, সে হয়তো গিয়ে সিনটা নিয়ে ধ্যান দেয়, পুরোপুরি রেস্ট পায় না। কিন্তু একটা আর্টিস্ট তো কমফোর্টেবল, একটা সিন হয়ে গেল ব্যাস, হেডেক তার শেষ, সে গিয়ে দিব্যি ঠান্ডা হাওয়া পাচ্ছে। আরেকটা সিন যদি একটু লেটে থাকে সে ঘুমিয়েও নিচ্ছে। কিন্তু টেকনিশিয়ান এরাই কিন্তু আমাদের মাধ্যম, এরা একটা আর্টিস্টকে হাইলাইট করে, আবার হাইলাইট করে সর্বোচ্চ তারা পৌঁছতে পারে, আবার নিচেও নামাতে পারে। বহু মানুষ আজকে এই কথাগুলো শোনার পর তোমার উপর প্রচুর আশীর্বাদ বর্ষণ করবে। আর দাদা, আরও একটা প্রশ্ন, সেটা না করলেও নয়, সেটা হলো শুধুমাত্র তো অভিনয় মাধ্যম নয়, অর্থ রোজগারের, এবং অর্থ রোজগারের কথাটা কেন এলাম, কারণ এই আলোচনাটা শুরুই হয়েছিল দাদার একটি ফেসবুক পোস্ট, এবং অর্থের জায়গা, সেটার জায়গা কমে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে। সেলিব্রিটিদের ক্ষেত্রে তো দেখা যায় তারা বিভিন্ন জায়গায় ফিতে কাটতে যায়, উদ্বোধনে যায়, সেটাও তো একটা আর্থিক রোজগারের উপায়। তোমার ক্ষেত্রে সেটা কি? অবশ্যই, কিন্তু সেটার ক্ষেত্রে না, মানে সবাই কিন্তু সেই সুযোগটা পায় না। বিশেষ করে এই যে সিরিয়ালে, যে আমরা তো অনেক পেছনের সারির লোক, আমরা চরিত্র অভিনেতা করি, মানে খুব লেন্দি সবসময় তো পাই না, পেলেও আমাদের সুযোগ কিন্তু কম, হিরোদেরই সুযোগ কম, বা তারপরে হিরোর পরেও যে যারা লিড ক্যারেক্টার আছে তাদেরই সুযোগ কম। সেই ক্ষেত্রে বলছে হিরোইনদের অনেক বেশি সুযোগ। হিরোইন কেন, হিরোইনের পাশে যদি লিড কোনো মহিলা করে তার ক্রেজ অনেক বেশি, কারণ অর্গানাইজাররাও চায় একটা মেয়ে এলে অনেক বেশি দর্শক আসবে। এই দর্শক এলে তখন তারা তাদের যে ভাবনা, তাদের যে মানে উদ্দেশ্য, সেটা সফল হবে। কারণ সে যে অনুষ্ঠানটাকে ঘিরে করছে, সে পুজো পার্বণ হোক বা কোনো ফাংশন হোক, যে তাকে কালেকশন করতে হয়, সেও তো ঘরের পয়সা দিয়ে করবে না। আজকে আমরা এই আর্টিস্টকে এনেছিলাম, আপনারা দেখেননি, পরবর্তীকালে তারাও কিন্তু তাদের কাছ থেকে অনেক দূর দূরান্তে চাঁদাটা পেতে পারে, একটু অতিরিক্ত টাকা। এবার কিন্তু আবার ওরাও হয়তো দর্শক হয়তো বলছে এবার কাকে আনছো, ওরা হয়তো আবার একটা নাম বলো, হ্যাঁ খুব ভালো, অমুক সিরিয়ালের অমুক নায়িকাকে আনছে, তার বিনিময়ে তারা চাঁদাটা বেশি পাচ্ছে, তাদের অনুষ্ঠানটা আরো বেশি সমৃদ্ধ লাভ করছে। তো সবাই না, প্রত্যেকই মানুষের একটা ইস্যু থাকে, ইস্যু ছাড়া কেউ কাজ করে না জীবনে, কোনো দিন নয়। কেউ কারোর পাশে যে দাঁড়াবে তার পিছনে কি একটা বিনিময় কিছু না কিছু আছে। উইদাউট বিনিময়ে একদিন দুদিন হতে হবে। আজকে আমি যদি কারোর থেকে, আমার আজকে পয়সা নেই, আমাকে একজন চা খাওয়ালো, আমাকে একজন টিফিন খাওয়ালো, আমি যদি ঠিক পার্টিকুলার ওই লোকটার পিছনে করি যে চা টিফিনটা পাওয়া যাবে, এই সময়টা যদি যাই, একটা সময় পর লোকটা কিন্তু বুঝে যাবে যে এ কিন্তু আমার কাছে স্রেফ ধান্দায় আসছে, ফ্রিতে কিছু পাওয়ার জন্য, সে তখন আমাকে অ্যাভয়েড করবে। তা আমার কথা হচ্ছে, আমি কারো শত্রু বাড়াবো কেন? ক্ষণিকের জীবন, একটাই জীবন, আমি জানি না পরবর্তী জীবন আছে কিনা, একটাই জীবন, মানুষ হিসাবে একটাই জীবন, কর্ম করে যাও, সৎ পথে কিছু করো, এইটুকুই আমার। আমি জানি এই আলোচনা শেষ হবার নয়, আমারও মন একদমই চাইছে না আলোচনাটা চলতে থাকুক, এটাই আমার মন চায়, কিন্তু কিছু করার নেই, সময়ের অভাব, এবং সময়ই একটা কাঁটা।
তো সেই জায়গা থেকে সময়ের কথা মেনেই আজকের আলোচনাটা এখানেই আমাদের শেষ করতে হবে। কিন্তু নিশ্চয়ই দাদা এই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমার যা অনুরোধ, তোমার যা বক্তব্য, সেটা যতজন মানুষের কাছে সম্ভব আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, এবং আমি আশা করি সে বক্তব্য পৌঁছে গেছে অলরেডি। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের দাদাকে জিজ্ঞেস করার মতো অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো পৌঁছে দেওয়ার। কিন্তু এ পর্যন্ত আজকের আড্ডাকে এখানেই থামাতে হবে। অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।